গল্প বুনোফুল, লেখা ইশরাত জাহান সুমাইয়া। দুপুর 2টো বাজে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট একদম ফাঁকা। ছাতা মাথায় হেঁটে যাচ্ছে কিশোরী কাফিয়া। স্কুল থেকে বাড়ি ফিরছে সে। আজ তার 10ম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার শেষ দিন ছিল। 2 দিন স্কুল বন্ধ থাকবে। এই 2 দিন কি করবে ভাবতে ভাবতে হাঁটছিল সে। হঠাৎ সে অনুভব করল তার পিছু পিছু কেউ হাঁটছে। সে পিছু ফিরে দেখে 20-22 বছর বয়সী একটা ছেলে কাক ভেজা হয়ে তার পিছু পিছু আসছে। সে আবার নিজের মতো করে হাঁটা শুরু করল। কিছু দূর যাওয়ার পর ছেলেটি তার পাশাপাশি এসে পড়ল। কাফিয়া আর চোখে ছেলেটিকে দেখতে গিয়ে দেখল ছেলেটি তার দিকেই অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সে দ্রুত চোখ নামিয়ে ফেলল। পাশাপাশি হাঁটছে অথচ কারো মুখে কোন কথা নেই। কাফিয়ার বড্ড অস্বস্তি হচ্ছে। সে দ্রুত হেঁটে চলে যেতে নিচ্ছিল এমন সময় ছেলেটি বলল, আচ্ছা তোমার নাম কি? কাফিয়া কথা বলল না। দ্রুত হেঁটে চলে গেল। কাফিয়া, সে পরিবারের বড় মেয়ে। তার আরো 2টি ছোট ভাই বোন আছে। তার ছোট ভাই কফিল এবং একদম ছোট্ট সৎ বোন কায়নাত। কাফিয়া যখন 8 বছর বয়সী ছিল তখন তার মা দুরারোগ্য ব্যাধিতে মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর 1 বছর পরে কাফিয়া কফিলের বাবা আবার বিয়ে করেন। এখন সেই ঘরে তাদের আরেকটি বোন, কায়নাত, আছে। প্রথম দিকে যদিও তাদের সৎ মা তাদেরকে ভালোবাসা দেখাতো, কিন্তু কায়নাত হওয়ার পর থেকে উনি কাফিয়া কফিলের উপর বেশ বিরক্তি প্রকাশ করেন, সেটা কাফিয়া বেশ ভালোই বুঝতে পারে। সন্ধ্যা নেমেছে, কাফিয়া পড়তে বসেছে। সামনে তার এসএসসি পরীক্ষা। প্রচুর পড়তে হবে। কিন্তু পড়ায় তার কিছুতেই মন বসছে না। আজকের ঘটনাটি তার বারবার মনে পড়ছে। ছেলেটির অদ্ভুত তাকানো তার চোখে ভাসছে। তার সাথে কখনো এমন হয়নি। তবুও এমন তাকানোর মানে ষোড়শী কাফিয়া ঠিক বোঝে। 2 দিন পার হয়ে গেল। পরদিন সকালে ঘুম ভাঙতেই তার মনে পড়ল আজ স্কুল খোলা। এমন সময় মায়ের ডাক পড়ল, ওই কাফিয়া ওঠ। কাফিয়া আরো কিছুক্ষণ ঝিম মেরে পড়ে রইল। ঘুম ভাঙার সাথে সাথেই তার উঠতে একদম ইচ্ছে করে না। আরো কিছুক্ষণ শুয়ে থাকতে ইচ্ছে করে। তার মনে পড়ে যখন তার মা বেঁচে ছিল, সকালে ঘুম ভাঙানোর সময় মাথার কাছে বসে হাত বুলিয়ে আদর করে ডেকে তুলত। এমন সময় শারমিনের, সৎ মা, আওয়াজে তার ভাবনায় ছেদ পড়ল। কাফিয়া দ্রুত উঠে গেল। কিরে, তোকে সেই কখন থেকে ডাকছি? আজ স্কুল নেই? আছে মা। থাকলে এতক্ষণ কিসের ঘুম ঘুমাচ্ছিস? হ্যাঁ, জলদি গিয়ে বাসন কোসনগুলো ধুয়ে দে আমাকে। দিচ্ছি। কাফিয়া দ্রুত হাতে সব এঁটো বাসনগুলো ধুয়ে আনল। এরপর নিজে ফ্রেশ হয়ে নাস্তা করে স্কুলের জন্য রেডি হতে গেল। বাড়ির রাস্তা পেরিয়ে সে বড় রাস্তায় উঠল। স্কুল খুব একটা দূরে না। হেঁটে যেতে 20 মিনিটের মতো লাগে। কাফিয়া সব সময় হেঁটেই আসা যাওয়া করে। হাঁটতে হাঁটতে সে রাস্তার ধারে বড় শিমুল গাছটার নিচে চলে আসল। এমন সময় কেউ একজন ওর পাশ দিয়ে হাঁটা শুরু করে। কাফিয়া তাকিয়ে দেখে সেদিনের ছেলেটাই। সেদিনের ঘটনা তো কাফিয়া ভুলতেই বসেছিল। আজ ছেলেটাকে দেখে আবার মনে পড়ল। এভাবে অপরিচিত কারো পাশে হাঁটতে কাফিয়ার খুবই অস্বস্তি হচ্ছে। এবার সে সরাসরি বলেই বসল, এই আপনার কি সমস্যা? রাস্তায় কি জায়গার অভাব পড়ছে যে আমার পাশাপাশি হাঁটতে হবে? মানে আপনি যাবেন নাকি আমি চিৎকার করব? আরে না না, চিৎকার করবেন কেন? আমি কি আপনাকে বিরক্ত করছি? আমি বিরক্ত হচ্ছি। রাস্তায় এভাবে মেয়েদের পিছু পিছু ঘোরা কোন ভদ্র ফ্যামিলির ছেলেদের কাজ নয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি অভদ্র পরিবার থেকে বিলং করি? আপাতত আপনার স্বভাবে তাই মনে হচ্ছে আমার। কাফিয়ার বাবা কামরান গ্রামের একজন প্রভাবশালী লোক। এলাকার সবাই তাকে এক নামে চেনে। কামরানের মেয়ে হিসেবে কাফিয়াও মোটামুটি এলাকায় পরিচিত।
তাই পথে অপরিচিত ছেলেটির উৎপাতে কাফিয়া বেশ চিন্তিত। পরিচিত কেউ যদি দেখে তাহলে দোষ না করেও সব দোষ তার ঘাড়েই পড়বে, এই ব্যাপারে কাফিয়া নিশ্চিত। তাই সে সিদ্ধান্ত নেয় ছেলেটি আবার যদি বিরক্ত করে তাহলে আগেই বাবাকে বলে দিবে। পরের দিন একই সময়ে ছেলেটি আবারও একই জায়গায় দাঁড়িয়ে থাকে কাফিয়ার অপেক্ষায়। কাফিয়া কোন দিকে না তাকিয়ে সোজা হাঁটতে থাকে। কাফিয়া টের পায় ছেলেটিও পিছু পিছু আসছে। সে আর কিছু বলল না, দ্রুত পায়ে হেঁটে চলে যায়। রাত 10টা। কাফিয়া পড়ার টেবিলে বসে আছে। ভাই ঘুমুচ্ছে আর মা কায়নাতকে ঘুম পাড়াতে গেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। কাফিয়া উঠে দরজা খুলে দিল। কামরান ভেতরে ঢুকে সোফায় বসল। গম্ভীর কণ্ঠে বলল, এক গ্লাস পানি দে। কাফিয়া পানি আনতে যায়। কামরান সাহেব বরাবরই গম্ভীর টাইপের লোক। একমাত্র শারমিন ছাড়া ঘরের সবাই কামরানকে ভয় পায়। কাফিয়াও ভয় পায়। এই নাও বাবা পানি। ঠিক আছে, যা পড়তে বসো। কয়দিন পর এসএসসি পরীক্ষা। ঠিকমতো পড়ছিস তো নাকি? হ্যাঁ বাবা, পড়ছি। রেজাল্ট কিন্তু ভালো করা চাই, নইলে গায়ে আমার মান সম্মান থাকবে না। যা এখন। কাফিয়া দাঁড়িয়ে থাকে। কি রে, কিছু বলবি? না বাবা, আসলে টিউশন ফি দেওয়া লাগবে, মাস শেষ তো। আচ্ছা, সকালে নিয়ে যাস। কাফিয়া রুমে চলে যায়। সে কথাটি বলতে গিয়েও বলতে পারেনি ভয়। কাফিয়া ভাবে, আচ্ছা আর কিছুদিন দেখি, তারপর বলে দিব। দেখতে দেখতে কাফিয়ার টেস্ট পরীক্ষার সময় চলে এলো। আর মাত্র 2 দিন বাকি। ছেলেটা কিন্তু তার পিছু ছাড়েনি। প্রতিদিনই আসে, কথা বলতে চায়, কিন্তু কাফিয়া এড়িয়ে যায়। তার বাবাকে বলার সাহস হয়নি। তার দূরসম্পর্কের এক কাজিনকে দিয়ে ভয় দেখিয়েছিল, কিন্তু কাজ হয়নি। এই মেয়ে, প্রতিদিন আমি তোমার জন্য অপেক্ষা করি, তোমার কি একটুও মন বলে না? আমার সাথে কথা বলতে ইচ্ছে হয় না? আজব, আমি কেন আপনার সাথে কথা বলতে যাব? আপনি কি আমার পরিচিত? আমি অপরিচিত কারো সাথে কথা বলি না। চলো তাহলে পরিচিত হই। আমি রাফসান, অনার্স 3rd ইয়ারে পড়ছি। বাড়িতে মা আর আমি থাকি। বাবা দেশের বাইরে থাকেন। একটা বোন। এই থামেন তো, কে আপনার পরিচয় জানতে চাইল? আচ্ছা, এবার তোমার সম্পর্কে বলো। ইচ্ছুক না। বলতে হবে না। তুমি কাফিয়া তানজিম। 2 বোন 1 ভাই। তোমার বাবা কামরান ভুইয়া। আর আর আমার ঘরে সৎ মা, এটা নিশ্চয়ই জানেন? হ্যাঁ জানি। তাহলে দয়া করে আমার পিছু যাওয়া বন্ধ করুন। আমার বাবা যদি জানতে পারে আমার জীবনটা নরক হয়ে যাবে। জীবন নরক হবে কেন? তুমি তো খারাপ কিছু করছো না। কাফিয়া গম্ভীর হয়ে যায়। সে বলে, আপনি আমার জায়গায় থাকলে বুঝতেন। আচ্ছা, আপনি আমায় পছন্দ করেন? হ্যাঁ কাফি, তোমায় আমি ভীষণ পছন্দ করি। তোমার এই 2টি চোখ, প্রথম যেদিন আমি দেখেছিলাম, বিশ্বাস করো আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তোমায় আমি চাই। ঠিক আছে, তাহলে আপনি নিশ্চয়ই চাইবেন না আমার খারাপ হোক? কখনোই চাইব না। তাহলে আজকের পর থেকে আমার পিছু আর আসবেন না। আমার পড়াশোনা নষ্ট হবে। আমার ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি হবে। আমি এগুলো চাই না। আমি শান্তিতে বাঁচতে চাই। প্লিজ। কাফিয়ার কণ্ঠ রাফসানের কাছে আর্তনাদ মনে হলো। রাফসান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আমি আর কখনো পথে দাঁড়িয়ে তোমায় বিরক্ত করব না। তবে তোমার সাথে আমার আবার দেখা হবে। আমি প্রতিষ্ঠিত হয়ে তোমার বাবার কাছ থেকে তোমায় ছিনিয়ে নিয়ে যাব। কথা দিলাম। বিদায়। ভালো থেকো আমার হৃদয় হরণী। সামনে পরীক্ষা। অথচ কাফিয়ার একটু পড়ায় মন বসছে না।
বারবার ছেলেটির বলা কথাগুলো তার কানে বাজছে। আচ্ছা, ছেলেটি আদৌ আসবে কি, নাকি চাপা মেরে গেল কে জানে। কাফিয়া রাফসানের বলা প্রতিটি কথা ভাবতে থাকে। তাকে কাফি বলে ডাকা, হৃদয়হরণী বলা, তার ভালোর জন্য সরে যাওয়া সব ভাবতে থাকে। আনমনেই হেসে ওঠে কাফিয়া। সে কি? কাফিয়া কি আবেগে ভেসে যাচ্ছে? অসম্ভব। আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে না। এসব তার জন্য নয়। কেন সে এত সব ভাবছে? কেন? এমন সময় কারো উপস্থিতিতে চমকে উঠে কাফিয়া। কি রে, হাসছিলি কেন? কই না তো। আমি এইমাত্র দেখলাম তুই হাসছিস। কি ব্যাপার বলতো? কোন ব্যাপার না মা? এমনি। আচ্ছা। কাফিয়াকে গভীর চোখে পর্যবেক্ষণ করলেন শারমিন। বেশ বড় হয়ে গেছে কাফিয়া। শারমিনের যখন বিয়ে হয়ে এ বাড়িতে এসেছিল তখন কাফিয়ার বয়স সবেমাত্র 9 বছর ছিল। আর এখন কাফিয়া পুরো 16 বছরের যুবতী। মাঝারি গঠন, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, গোলগাল মুখ, কালো ভ্রু যুগলের নিচে একজোড়া বাদামি ডাগর ডাগর আঁখি, যার ঘন পাপড়িতে চোখ দুটো আরো মায়াবী লাগছে। এক কথায় দেখার মতো রূপবতী সে। শারমিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কাফিয়া দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে জিজ্ঞেস করে, মা কিছু বলবেন? হ্যাঁ। আজ রাতের রান্নাটা তুই করে পেল। আমি গেলাম। আর হ্যাঁ, আজও তোর বাবা ফিরবে না। শুধু 3 জনের রান্না করবি। ঠিক আছে। কাফিয়ার বাবা ব্যবসার কাজে শহরে গেছে। ফিরতে কয়েকদিন লাগবে। কাফিয়া জানে তার বাবার অনুপস্থিতির সুযোগ মা কাজে লাগাচ্ছে। তাও কিছু করার নেই। এখন যদি শারমিনের কথা না শোনে তাহলে বাবাকে ইনিয়ে বিনিয়ে বলবে। আসলে শারমিন কখনোই চায় না কাফিয়া কফিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। কায়নাত হওয়ার পর থেকেই হিংসা করতে শুরু করেছে কাফিয়া কফিলকে। এই হিংসার কারণ কায়নাতের জন্ম নাকি সময় সেটা কাফিয়ার জানা নেই। প্রথম প্রথম ভালো ব্যবহার তো সবাই করে। শারমিনও তেমনই করেছিল হয়তো। কিন্তু কায়নাতকে কাফিয়া কফিল কখনো হিংসা করে না। কখনো সৎ বোনের মতো দেখে না। বরং নিজের বোনের মতোই স্নেহ করে। কাফিয়া কফিলের ঘরের দিকে যায়। কফিলের বয়স 14। 8ম শ্রেণীর ছাত্র সে। কি রে কফিল, কি করছিস? এই তো আপু, শুয়ে আছি। অসময়ে শুয়ে আছিস কেন? পড়তে বসিসনি? শরীর খারাপ করলো নাকি? না আপু, এমনি। তোর মন খারাপ? আপু, আমাদের জীবনটা কি অন্যরকম হতে পারতো না? কেন এমন বলছিস ভাই? আমরা তো বেশ আছি। কি হয়েছে তোর? আজ মা আমাকে চড় মেরেছে জানো? কাফিয়া চমকে উঠে। কি বলিস? কেন চড় মেরেছে? আমাকে বাজার করতে দিয়েছিল। বাজারের জন্য আমাকে 2000 টাকা দিয়েছে। আমি 500 টাকার হিসেব দিতে পারিনি। টাকাটা কোথাও পড়ে গেছে নাকি দোকানদারকে বেশি দিয়ে দিয়েছি সেটা আমি বুঝতেছি না আপু। মা বলতেছে আমি নাকি টাকাটা রেখে দিছি। বাজার করার জন্য তো রাজীব কাকুকেই দিতে পারতো। তুই আগে কখনো বাজার করিসনি, তোকে কেন দিল? সেটা আমি জানি না। তবে বাবা ফিরে আসলে আমি বাবাকে বলবো কথাটা। তার প্রয়োজন নেই। মা হিসেবে উনি আমাদেরকে ভালো মন্দের জন্য শাসন করতেই পারেন। ঝামেলা বাড়ানোর দরকার নেই আপু। কোনটা শাসন আর কোনটা জুলুম সেটা আমি বেশ বুঝি। কফিল, তুই বড্ড কথা শিখেছিস। যা পড়তে বসো। তুমি পড়ছো না? তোমার না পরীক্ষা? আমি রান্না করতে যাচ্ছি। তুই পড়। কেন, তুমি কেন রান্না করবে? তোমার তো পরীক্ষা। তোমার তো পড়তে বসার কথা। মা বলেছে তাই। বাবা বাড়িতে নেই আজ। আজ আমাকেও মারল। তোমাকে দিয়েও কাজ করাচ্ছে।
বুঝতে পারছো আপু? হ্যাঁ, কিন্তু কিছু করার নেই। কেন কিছু করার নেই? বাবাকে বললেই তো সমাধান হয়। মায়ের ছলাকলার সাথে আমাদের কথা বাবার কাছে টিকবে না। তাই ধৈর্য ধরা উচিত। আজ শুক্রবার। ভোরের আলো ফুটেছে। জানালার ফাঁক দিয়ে রোদের নরম আলো কাফিয়ার চোখ মুখ ছুঁয়ে দিল। কাফিয়া সেই আলো উপভোগ করছিল। সকালের এই প্রথম রোদটুকু কাফিয়ার বেশ ভালো লাগে। কিন্তু বেশিক্ষণ রোদ উপভোগ করতে পারল না। নিত্যদিনের মতো আজও সকাল সকাল শারমিনের গলার আওয়াজ শোনা গেল। কিরে, উঠছিস না কেন? সকালে উঠে আমার হাতে হাতে তো দু একটা কাজ করে দিতে পারিস। তা না উঠবে বেলা 10টায়? বুয়াটা আসে 9টার পরে। সকালের নাস্তাটা তো আমাকেই একা হাতে করতে হয়। কাফিয়া কখনো বেলা 10টায় ঘুম থেকে উঠে না। আর প্রতিদিনই কোন না কোন কাজে সে সাহায্য করে, তবুও শারমিনের কথা শুনতে হয়। কাফিয়া আড়মোড়া ভেঙে উঠল। ফ্রেশ হয়ে কিচেনে গেল। পরোটা বেলে দিল। এমন সময় কায়নাতের কান্নার আওয়াজ ভেসে আসলে শারমিন তার ঘরে চলে যায়। কাফিয়া নাস্তা বানিয়ে টেবিলে রেখে কফিলকে ডাকতে যায়। দুইজন নাস্তা করতে বসবে এমন সময় টেবিলে রাখা শারমিনের ফোন বেজে ওঠে। স্ক্রিনে কাফিয়ার বাবার নাম্বার দেখে কাফিয়া কল রিসিভ করে। আসসালামু আলাইকুম বাবা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তোরা? ভালো। তুমি কেমন আছো বাবা? হ্যাঁ, ভালো। তোর মা কই? মা ওনার ঘরে। তুমি অপেক্ষা করো, আমি দিচ্ছি। কাফিয়া মোবাইলটা দিয়ে খাবার টেবিলে চলে আসে। কি রে, মোবাইল কাফিয়ার কাছে কেন? আর বলো না, তোমার মেয়ের কথা তুমি নেই তাই সুযোগ পেয়েছে সারাদিন ফোন দেখে। এখনো ওর হাতে ছিল। তুমি তো দেখলেই ও কল রিসিভ করলো। তো তুমি ওকে নিষেধ করতে পারো না? সামনে ওর পরীক্ষা। না পড়ে ফোন দেখলে হবে? তোমার মেয়ে কি আর আমার কথা শোনে? আচ্ছা, আমি দুদিনের মধ্যেই বাড়ি আসছি। আমি দেখছি কিভাবে কথা না শুনে। রাখো এখন। শারমিন ক্রুর হাসি দেয়। সেভাবে তীর বুঝিয়ে এবার জায়গা মতো দিল। সন্ধ্যা পেরিয়ে রাত নামল। কাফিয়া পড়তে বসেছে। তার পরীক্ষা চলছে। কফিলের বার্ষিক পরীক্ষা শেষ, তাই সে এখন ফ্রি। সোফায় বসে টিভি দেখছে। কামরান শহর থেকে ফিরেছে 2 দিন হলো। কাফিয়ার সাথে কুশল বিনিময় ছাড়া আর কোন বিষয়ে কথা বলেনি কামরান। কফিল বোনের ঘরে আসলো। আপু, বাবা তোমায় ডাকছে। ড্রয়িং রুমে এসো। ঠিক আছে, তুই যা, আমি আসছি। কাফিয়া বই বন্ধ করে ড্রয়িং রুমের দিকে যায়। দেখি কামরান আর কফিল সোফায় বসে আছে। টেবিলে কিছু প্যাকেট রাখা আছে। মাকে আশেপাশে দেখা যাচ্ছে না। বাবা ডেকেছিলেন? হ্যাঁ মা। আয়, বসো এখানে। কাফিয়ার মনে হলো বাবা খুব আন্তরিকতার সাথে কথা বলছে। বহুদিন পর কাফিয়াকে এভাবে মা ডেকেছে। কাফিয়া খুশি হয়। কামরান একটা প্যাকেট কাফিয়ার হাতে দিয়ে বলে, এটা তোর জন্য এনেছি। খুলে দেখ তো কেমন লাগে। এতে কি আছে বাবা? তোর জন্য একটা ড্রেস এনেছিলাম শহর থেকে। দেওয়া হয়নি। আরেকটা প্যাকেট নিয়ে কফিলের হাতে দিয়ে বলে, এই নে, এটা তোর। কাফিয়া কফিল খুবই অবাক হয়। তারা তাদের প্যাকেট তাড়াতাড়ি খুলে দেখে। কাফিয়ার জন্য এনেছিল গুচ্ছিরও একটি সুন্দর জামা আর সেম ব্র্যান্ডের একটি হ্যান্ডব্যাগ। আর কফিলের জন্য একটি স্মার্ট ওয়াচ আর পারফিউম। বাবা, অনেক সুন্দর হয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে। কামরান মৃদু হাসলেন। অনেকদিন ধরে ছেলে মেয়ে দুটির খুশি মুখ দেখেননি। তাই তো তাদের জন্য এগুলো আনলেন। কামরান জানেন তারা অনেক খুশি হবেন। হয়েছেও তাই। কতদিন হলো কামরান নিজে ছেলে মেয়েদের জন্য কিছু কিনেন না। যা প্রয়োজন হতো শারমিনকে টাকা দিয়ে দিতেন। শোন, তোদের জন্য কিন্তু আরেকটা উপহার আছে, সেটা এখন পাবি না। আগে তোদের দুজনের রেজাল্ট শুনবো, তারপর দিব।
ঠিক আছে বাবা, যা এখন পড়তে বসো। কফিল কাফিয়ার পিছু পিছু তার ঘরে আসলো। কি ব্যাপার বলো তো আপু? বাবা হঠাৎ এত পরিবর্তন? আমিও বুঝতে পারছি না, তবে আমার খুব ভালো লাগছে জানিস। আমারও ভালো লাগছে। বাবার মুখে এত নরম কথা শুনিনি। সব সময় কেমন গম্ভীরভাবে কথা বলতেন। কি জানি কি হয়েছে, তবে ভালোই হয়েছে। কাফিয়ার টেস্ট পরীক্ষা শেষ। কফিলের রেজাল্ট দিয়েছে। সে তৃতীয় স্থান অধিকার করে অষ্টম থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। কাফিয়া এখন এসএসসির জন্য কঠিন প্রস্তুতি নিচ্ছে। মাকে কাজে একটু সাহায্য করার পর নিজেকে একটু অবসর দিচ্ছে না। সারাক্ষণ নিজেকে পড়ার টেবিলে আটকে ফেলেছে। কামরান জানে তার মেয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। শুরু থেকেই কাফিয়া ভালো স্টুডেন্ট, তাই আশা করা যায় এসএসসিতেও সে ভালোই করবে। যথারীতি পরীক্ষা শুরু হলো। তাদের হলো পড়েছে অন্য একটা স্কুলে, তাই প্রথম দিন কামরান মেয়েকে হলে দিয়ে আসলো। কাফিয়া আরও এক দফা অবাক হলো। শেষ পরীক্ষার দিন পরীক্ষা দিয়ে আসার পথে হঠাৎ রাফসানের সাথে দেখা হয়ে গেল। কাফিয়া কিছুক্ষণের জন্য শ্বাস নিতে ভুলে গেল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। তার তো এমন হওয়ার কথা নয়। রাফসানকে দেখলে তার এমন লাগে কেন কাফিয়া সেটা জানে না। রাফসান কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি হয়েছে? এমন হাঁসফাঁস করছো কেন কাফি? কই না তো। কেমন আছো তুমি? ভালো। আপনি কেন এসেছেন? আপনি বলেছিলেন না আমাকে আর বিরক্ত করবেন না। সেজন্যই তো এতদিন তোমার সামনে আসিনি। আজ সামনে এসেছি কারণ তোমার পরীক্ষা শেষ। কত মাসের জন্য আর বের হবে না, অনেকদিন তোমায় দেখতে পাবো না। তাই আজ আর লুকিয়ে থাকিনি, একটুখানি কথা বলার জন্য চলে এসেছি। তার মানে আপনি প্রতিদিনই আসেন? হ্যাঁ, প্রতিদিন এসেছি, কিন্তু তোমার সামনে আসিনি। কাফিয়া মনে মনে হাসে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কথা বলার জন্য এসেছি, কই কথা বললে না তো। আমার কিছু বলার নেই, আমি আসি। কিন্তু আমার বলার আছে। বলুন। কাফি, আমার জন্য অপেক্ষা করে থেকো প্লিজ। কাফিয়া নিঃশব্দে চলে যায়, আর রাফসান তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। পরীক্ষা শেষ। এবার পুরো সময়টা অবসর কাফিয়ার। পড়ার চাপ নেই, হোমওয়ার্ক নেই। এবার অপেক্ষা রেজাল্টের। কায়নাতের সাথেই কাফিয়ার বেশ ভালো সময় কেটে যায়। খুবই মিষ্টি দেখতে হয়েছে কায়নাত। কায়নাতের আদো আদো কথা বলা কাফিয়ার বেশ ভালো লাগে। কিন্তু শারমিন বেশিক্ষণ মেয়েকে কাফিয়ার কাছে দেয় না। তার ধারণা কাফিয়া তো আর কায়নাতের নিজের বোন না, তাই যে কোনো ক্ষতি করে ফেলতে পারে। কাফিয়ার বাবাও এখন ভালোই সময় কাটায় কাফিয়া কফিলের সাথে। কাফিয়া বাবাকে দিয়ে কিছু বই আনিয়েছে, সেগুলো পড়েই সময় কাটায়। কামরানের ভালো ব্যবহারে কাফিয়া কফিল শারমিনের কাছে আরও চক্ষুশূল হয়ে গেছে। একদিন দুপুরবেলা খেয়ে সবাই বিশ্রাম নিচ্ছে। কামরান ঘরে ছিল না। শারমিন তার ঘরে ঘুমাচ্ছিল। এদিকে কায়নাত মায়ের পাশ থেকে নেমে গুটি গুটি পায়ে সিঁড়ির কাছে চলে যায়। কয়েক সিঁড়ি উঠতেই পা মুচকে নিচে পড়ে যায় সে। কায়নাতের চিৎকার শুনে কাফিয়া তার ঘর থেকে ছুটে এসে কোলে তুলে নেয় কায়নাতকে। তার সাথে সাথে শারমিনও ছুটে আসে। কপাল ফুলে লাল হয়ে গেছে, ভাগ্যিস ফাটে নাই। শারমিন কাফিয়ার কোল থেকে ছো মেরে নিয়ে নেয়, আর চিৎকার করে ওঠে, তুই ওকে কেন নিয়ে আসলি আমার পাশ থেকে? হ্যাঁ, দিলি তো আমার মেয়ের মাথাটা ফাটিয়ে। শান্তি হয়েছে তোর? এসব কি বলছেন আপনি মা? আমি তো ওর কান্নার শব্দেই ঘর থেকে ছুটে আসলাম। সাধু সাজা হচ্ছে? কি বলছি বুঝতে পারছিস না? আজ আসুক তোর বাবা, এর একটা বিহিত তোকে করতেই হবে। সব কাফিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছে। মা তাকেই কেন দোষ দিচ্ছে? সে তো কায়নাতের কান্না শুনেই এসেছে।
মা কি তাকে ফাঁসিয়ে দিচ্ছে? সন্ধ্যার দিকে কামরান বাড়ি ফিরে আসে। এসে দেখে শারমিন চোখ মুখ শুকনো করে কায়নাতকে নিয়ে বসে আছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই সে ন্যাকা কান্না শুরু করে দেয়। আজ তোমার বড় মেয়ে কি করেছে জানো? কি করেছে? কায়নাতকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই মেয়ে আমার কায়নাতের ক্ষতি করার জন্য সব সময় সুযোগ খুঁজতে থাকে। আজ আমি ঘুমে থাকার সময় আমার পাশ থেকে কায়নাতকে নিয়ে আসে, আমি টেরও পাইনি। কি বলো? কাফিয়া এই কাজ করেছে? তোমার গুণধর মেয়েকে ডেকেই জিজ্ঞেস করো না। কাফিয়া, এই কাফিয়া। কামরান হাঁক ছেড়ে ডাক দিল। জি বাবা বলুন। তুই কায়নাতকে কেন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস? তুই নাকি কায়নাতের ক্ষতি করার জন্য সুযোগ খুঁজিস? এগুলো কি সত্যি? কায়নাত আমার বোন বাবা। আমি কেন ওর ক্ষতি করব? ও বাচ্চা মেয়ে। আর আমি ওকে সিঁড়ি থেকে ধাক্কা দেইনি বাবা। এমন জঘন্য কাজ আমি করতে পারি না। তাহলে তোর মা কেন বলছে যে তুই ধাক্কা দিয়েছিস? সেটা মায়ের ধারণা মাত্র। দুপুরে আমি আমার ঘরে ছিলাম, এমন সময় কায়নাতের কান্নার আওয়াজ শুনে আমি ছুটে এসে দেখি কায়নাত সিঁড়ির উপর থেকে পড়ে গেছে, আর তখনই আমি ওকে কোলে তুলে নিই। বাবা, মা আমাকে অযথাই দোষ দিচ্ছে। কায়নাত যবে থেকে হাঁটতে শিখেছে সে অনেকবার রুম থেকে বেরিয়ে সিঁড়ির উপর ওঠার চেষ্টা করেছে, সেটা আজ নতুন নয়। তবুও কেন মা আমায় দোষারোপ করছে সেটা আমার জানা নেই। শারমিন চেঁচিয়ে উঠল, তোমার মেয়ে মিথ্যা বলছে। সেই আমার মেয়েকে ফেলে দিয়েছে। আমি এসে ওকে এখানেই দেখেছি। আচ্ছা তুমি তো নাকি ঘুমেছিলে, তাহলে কিভাবে এত নিশ্চিত হয়ে বলছো যে কাফিয়া ইউকে ফেলেছে? আর কাফিয়া তো বলেছে সে কায়নাতের কান্নার আওয়াজ শুনে এখানে এসেছে। এটা তো তোমার মেয়ের মিথ্যা কথা হতে পারে। কামরান এবার গর্জে উঠে, চুপ করো শারমিন। অনেক হয়েছে আর না। তুমি কি প্রমাণ করতে চাইছো বলো তো? আমার কাফিয়াকে আমি বেশ ভালো করে চিনি। আমার মেয়ের মানসিকতা এত জঘন্য নয়। তুমি কেন বারবার মিথ্যা বলে ওকে আটকাতে চাইছো? কাফিয়া তোমার নিজের মেয়ে হলে এমন করতে পারতে? শারমিন আর কিছু না বলে নিজের ঘরে চলে যায়। 2 মাস কেটে গেল। দেখতে দেখতে কাফিয়ার রেজাল্টের দিন চলে আসলো। সকাল থেকে কাফিয়া খুবই টেনশনে আছে। পুরো ঘরময় পায়চারি করছে আর মনে মনে আল্লাহকে স্মরণ করছে। বেলা 11টায় রেজাল্ট প্রকাশ হবে। কামরান সাহেব গেলেন মেয়ের রেজাল্ট বের করতে। প্রায় ঘন্টা দেড়েক পরেই তিনি রেজাল্ট শিট নিয়ে ফিরে আসেন। কাফিয়া দৌড়ে বাবার কাছে যায়। বাবার মুখের দিকে তাকিয়ে অবস্থা বোঝার চেষ্টা করে। কামরান সাহেব হাসি মুখে মেয়েকে বললেন, মা রে, তুই গোল্ডেন জিপি পেয়েছিস। আমি খুব খুশি হয়েছি রে মা। কাফিয়া বাখারা হয়ে যায়। হঠাৎ সে বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে। মেয়ের কান্না দেখে কামরান সাহেবের চোখের জল চলে আসে। এটা দুঃখের কান্না নয়, এই কান্না খুশির। আজ মা বেঁচে থাকলে কতই না খুশি হতো, তাই না বাবা? হ্যাঁ রে মা, অনেক খুশি হতো। তোর জন্য একটা উপহার আছে বলেছিলাম না, সেটা আজ দেওয়ার সময় হয়েছে। কি উপহার বাবা? একটু পরেই দেখতে পাবি। একটু পরেই কামরান সাহেব একটি প্যাকেট নিয়ে কাফিয়ার হাতে দিয়ে বললেন, এই নে। কাফিয়া প্যাকেট খুলে দেখে রিয়েলমিরও একটা অত্যাধুনিক অ্যান্ড্রয়েড ফোন। কাফিয়া বিস্মিত হয়ে বাবার দিকে তাকায়। যে বাবা তাকে কখনো ফোন ধরতে দিত না, ফোন ধরার বিষয়ে সাবধান করতেন, সেই বাবাই তাকে ফোন গিফট করলেন। কামরান হেসে বলল, এটা এখন তোর প্রয়োজন হবে। সামনে তুই কলেজে ভর্তি হবি, তখন এটা তোর কাজে লাগবে। এসএসসি দেওয়ার পর থেকেই কাফিয়ার জন্য একের পর এক বিয়ের প্রস্তাব আসতে থাকে, কিন্তু কামরান সাহেব এত তাড়াতাড়ি মেয়ে বিয়ে দিবেন না। তিনি চান কাফিয়া পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। তিনি মেয়েকে ভালো একটা কলেজে ভর্তি করে দিলেন। কিছু মাস পর কাফিয়ার ছোট চাচা কামাল সাহেব প্রবাস থেকে ফিরে এলেন। তিনি মানুষ হিসেবে ছিলেন অত্যন্ত সৎ এবং আন্তরিক। বিদেশ থেকে এসেই তিনি কাফিয়াদের বাড়িতে এসেছে ভাই, ভাতিজা ভাতিজিকে দেখতে।
তাদের জন্য কিছু উপহারও এনেছেন। কাফিয়া গিয়ে চাচা চাচির সাথে দেখা করল। তারপর তাদের জন্য নাস্তা রেডি করতে কিচেনের দিকে গেল। নাস্তা নিয়ে কাফিয়া যখন ড্রয়িং রুমের দিকে যাচ্ছিল তখনই কামরান সাহেবকে বলতে শুনল, আমার অবর্তমানে আমার ছেলে মেয়ের দিকে তুই খেয়াল রাখবি, ভাই হিসেবে তোর উপর এটাই আমার দাবি। বাবাকে এই কথা বলতে শুনে কাফিয়া থমকে দাঁড়াল। দ্রুত গিয়ে নাস্তা টেবিলে রেখে বাবার পাশে বসল। বাবা, আপনি এমন কথা কেন বলছেন? আপনার অবর্তমানে মানে? আপনি কোথায় যাবেন বাবা? চাচা চাচির দিকে তাকিয়ে দেখল তারা মুখ শুকনো করে বসে আছেন। কাফিয়াকে তাকাতে দেখে তারা হাসতে চেষ্টা করল। কামরান সাহেব হেসে উঠে মেয়েকে বললেন, আরে আমি যদি কখনো দেশের বাইরে যাই সেজন্য বললাম আর কি। তখন তো চাচাও দেশের বাইরে থাকবেন। না, তোর চাচা একেবারেই চলে এসেছে প্রবাস থেকে। কিছুক্ষণ পর তার চাচা চাচি চলে গেল। তারা যাওয়ার পর তার বাবা কেমন যেন মনমরা হয়ে আছে। কাফিয়া বারবার জিজ্ঞেস করার পরও বাবা কিছু বলেননি, বরং হেসে এড়িয়ে গেছেন। এর কিছুদিন পর কামরান সাহেব মেয়েকে ডেকে বললেন, মা কাফিয়া, আমি তোর মাকে নিয়ে দুদিনের জন্য শহরে যাব। মাথা ব্যথার জন্য ডাক্তার দেখাবো। তুই আর কফিল সাবধানে থাকিস ঘরে। আচ্ছা বাবা। এরপর থেকে বাবা প্রায়ই মাকে নিয়ে শহরে যেত ডাক্তার দেখাতে। কাফিয়া জিজ্ঞেস করলে তাকে বলতো মাথা ব্যথার ট্রিটমেন্টের জন্য ডাক্তার নিয়মিত যেতে বলেছে তাই যাচ্ছে। তারপর অনেকদিন কেটে গেল। কাফিয়ার এইচএসসি দেওয়ার সময় ঘনিয়ে এলো। রাফসানের বাবা বিয়ের প্রস্তাব নিয়ে কামরান সাহেবের কাছে এসেছিলেন। কামরান সাহেব রাজি হননি, কারণ রাফসান তখনও বেকার, যদিও তার বাবা বিদেশে থেকে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। কিন্তু কামরান সাহেব চাইছেন প্রতিষ্ঠিত একজন ভদ্র ছেলের হাতে মেয়ে তুলে দিতে। ছেলের বাবার সম্পত্তি দিয়ে কি করবেন যদি ছেলে কাজই না জানে? কামরান সাহেব ইদানিং বেশ অসুস্থ থাকেন। আগে চেয়ে বেশ বুড়িয়ে গেছেন তিনি বুঝতে পারেন তার সময় শেষ হতে চলেছে। তাই মেয়েটাকে দ্রুত পাত্রস্থ করতে চাইছেন। বেঁচে থাকতে যদি মামরা মেয়েটার সুখ দেখে যেতে পারেন তবেই তো তিনি শান্তি পাবেন। কামরান সাহেব যখন ব্যবসায়ের কাজে শহরে গিয়েছিলেন তখন সেখানে তিনি তার তীব্র মাথা ব্যথার জন্য ডাক্তার দেখিয়েছিলেন। ভেবেছিলেন হয়তো ঔষধ খেলেই চলে যাবে। এর আগেও তিনি এই মাথা ব্যথার জন্য প্রচুর ঔষধ খেয়েছিলেন, কাজ হয়নি। কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়ল তার ব্রেইন ক্যান্সার হয়েছে এবং সেটা স্টেজ 4। কামরান সাহেব ডাক্তারের শরণাপন্ন হতে বেশ দেরি করে ফেলেছেন। ডাক্তার বলেছেন যে কয়েকদিন বেঁচে থাকবেন তাকে নিয়মিত থেরাপি দিতে হবে। এই থেরাপি দেওয়ার জন্যই কিছুদিন পর পর শারমিনকে নিয়ে তিনি হাসপাতালে যান। তিনি ছেলে মেয়েকে তিনি এই বিষয়টা এখনো বলতে চান না, কারণ তারা অল্প বয়সেই মা হারিয়েছে। এখন আবার বাবার দুরবস্থার কথা শুনলে তারা ভেঙে পড়বে। কামরান যত অসুস্থ হচ্ছেন তিনি চেষ্টা করছেন ছেলে মেয়েদের সাথে যথেষ্ট সময় কাটানোর। দেখতে দেখতে কাফিয়ার পরীক্ষা শেষ হলো। কাফিয়া এখন সম্পূর্ণ ফ্রি, তাই সে সবটুকু সময় তার বাবার সাথেই কাটায়, বাবার সেবা করে। কাফিয়া বুঝতে পারে তার বাবা আর স্বাভাবিক নেই। বাবার শরীরে বেশ পরিবর্তন এসে গেছে, রোগা হয়ে গেছে। মাঝে মাঝে তো শরীর, মাথার যন্ত্রণায় ছটফট করেন। ভোরের আলো ফুটতে শুরু করেছে, পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। কাফিয়া ফজর পড়ে জায়নামাজেই বসে আছে। সে তার বাবার সুস্থতার জন্য দীর্ঘক্ষণ মোনাজাতে কান্না করল। সে মোনাজাতে আল্লাহর কাছে সবসময়ই তার বাবার দীর্ঘায়ু কামনা দোয়া করে। এছাড়াও সে মনে প্রাণে আরেকটা জিনিস চায় যেটা তার একান্তই গোপন। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ তার এই দুর্বলতা সম্পর্কে জানে না। মোনাজাত শেষ করে সে বারান্দায় যায়, এমন সময় বাবার ঘর থেকে মায়ের চিৎকার শোনা যায়। কাফিয়া দৌড়ে সে ঘরে যায়। শারমিন কান্না করতে করতে বলল, দেখ না কাফিয়া, তোর বাবা কেমন যেন করছে। কাফিয়া দ্রুত রুমের ভিতর ঢুকে দেখে তার বাবা শ্বাস অস্বাভাবিকভাবে উঠানামা করছে। শ্বাস নিতে তার খুবই কষ্ট হচ্ছে। চিৎকার দিয়ে উঠল,
ও বাবা, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? খুব কষ্ট হচ্ছে বাবা? ও মা, আপনি তাড়াতাড়ি চাচাকে কল দিন না। বাবা এমন করছে কেন? কাফিয়া তাড়াতাড়ি কফিলের ঘরে গিয়ে তাকে ডেকে তুলে বলল, তাড়াতাড়ি গিয়ে একটা গাড়ি নিয়ে আয় না ভাই। বাবার তো খুব কষ্ট হচ্ছে, হাসপাতালে নিতে হবে ব্যাককোট। কাফিয়া কান্নার ধমকে কথা বলতে পারছে না। কফিল দ্রুত উঠে গেল। যদিও সে কিছু জানে না, তবুও সে বুঝল যে বাবার কিছু একটা হয়েছে এবং এই মুহূর্তে কোন প্রশ্ন করার পরিস্থিতি নেই। সে দ্রুত গিয়ে একটা গাড়ি নিয়ে এলো। ততক্ষণে কামাল সাহেবও এসে গেছে। তিনি সহধরে কামরান সাহেবকে গাড়িতে ওঠালেন। কাফিয়া কফিল সহ সাথে গেল। কামরান সাহেবকে ইমার্জেন্সিতে ভর্তি করানো হলো। অক্সিজেন দেওয়া হলো। ডাক্তার কিছুক্ষণ পর জানালেন যে রোগীর শরীরের কন্ডিশন ভালো না, আইসিইউতে রাখতে হবে। কাফিয়া দিনরাত বাবার জন্য প্রার্থনা করতে থাকল। যে কোনো কিছুর বিনিময়ে হলেও আল্লাহর কাছে বাবার প্রাণ ভিক্ষা চায়। হাসপাতালের করিডোরে পায়চারি করতে থাকে সে। রাত ৩টা। হাসপাতালে এখন শুধু কাফিয়া আর তার চাচা আছে। কাফিয়াকে তার চাচা বাড়িতে পাঠিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু কাফিয়া কিছুতেই বাবাকে রেখে যাবে না। হাসপাতালের করিডোরে একটি বেঞ্চিতে গুটিসুটি মেরে বসে আছে কাফিয়া। এমন সময় একজন ডাক্তার বিষণ্ণ মুখে বের হয়ে কামরান সাহেবের মৃত্যুর সংবাদ দিলেন। কাফিয়ার পৃথিবী যেন থমকে গেল। নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না। সে ফ্লোরে বসে পড়ল। বুক অসম্ভব ভারী লাগছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাবে। কামাল সাহেব এসে তাকে ধরে বেঞ্চে বসালো। কাফিয়া আর চুপ থাকতে পারল না। বাঁধ ভেঙে কান্না আসছে তার। তার কান্নায় পুরো হাসপাতাল ভারী হয়ে আসলো। শুধু বারবার বলতে লাগলো, আফসোস, ভাগ্য এত নিষ্ঠুর কেন? কামাল সাহেবের চোখেও জল। কাফিয়াকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার জানা নেই। শুধু কাফিয়াকে বুকে নিয়ে এইটুকু বলেছেন, আজ থেকে আমি তোর বাবা। তোর সব দায়িত্ব আমার। তুই দুঃখ পাস না মা, ব্যাককোট। রাত কেটে গেল। কাফিয়ার বুকের পাথর নামছেই না। দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে সে। এমন সময় কাঁধে কারো স্পর্শ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। দেখে একজন অচেনা মহিলা। মহিলাটি কাফিয়ার মাথায় সস্নেহে হাত বুলিয়ে দেয় এবং বলে, দুঃখ পেও না মা। আল্লাহর উপর ভরসা রাখো। নিজেকে নিয়ন্ত্রণ করো। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে ব্যাককোট। মহিলাটি চলে যায়। কামরান সাহেবকে শেষবারের মতো বিদায় জানাতে কামাল সাহেব কাফিয়াকে ডাক দেয়। কাফিয়া যায়। বাবার মাথায়, মুখে হাত বুলিয়ে দেয়। যখন কামরান সাহেবকে কবরস্থ করার জন্য নিয়ে যাচ্ছিল, তখন কাফিয়া আর নিজেকে সামলাতে পারল না, হাউমাউ করে কান্না করতে শুরু করল। বাবা, তুমি জানতে তুমি আমাদের ছেড়ে চলে যাবে। একবারও বুঝতে দাওনি? শেষ মুহূর্তে কেন এত মায়া দেখিয়েছিলে? কেন এভাবে একা করে রেখে গেলে? আমার ভাগ্য এতটা নির্মম কেন? মা হারা হলাম ছোট বয়সেই। তোমাকেও হারাতে হলো কেন বাবা? কাফিয়ার চাচি এসে তাকে জড়িয়ে ধরল। এভাবে বলে না কাফিয়া, তোমার ভাগ্য নির্মম নয়। আল্লাহর ফায়সালার উপর অসন্তুষ্ট হতে নেই। আল্লাহ নিশ্চয়ই তোমাকে এমন সুখ দিবে, তুমি সব কষ্ট ভুলে যাবে। শান্ত হও। আমরা সবাই তোমাদের পাশে আছি। তোমরা একা নয়। কামরান সাহেবের মৃত্যুর প্রায় 1 বছর কেটে গেল। সবাই স্বাভাবিক হয়ে গেল। যার যার রুটিন মাফিক সবাই চলতে লাগল। স্বাভাবিক হতে পারছে না কেবল কাফিয়া। বাবার মৃত্যুর পর থেকে সে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছে। ঘর থেকে বের হয় না, কারো সাথে কথা বলে না। সব সময় নিজের মতো থাকে। তার বাবার সাথে তার হাসিটাও বিদায় নিয়েছে। কামাল সাহেব তাকে ভার্সিটিতে ভর্তি করে দিতে চেয়েছিল, কাফিয়া সেটাও করেনি। কফিল পড়াশোনার পাশাপাশি বাবার পুরনো ব্যবসায়ও সময় দিচ্ছে। এতদিন সেটা কামাল সাহেব করেছিল। এখন কফিল সব বুঝতে শিখেছে, তাই কামাল সাহেব কফিলকে তার বাবার ব্যবসা বুঝিয়ে দিলেন। বিকেল বেলা।
কাফিয়া নিজের ঘরের বারান্দায় আনমনা হয়ে বসে আছে। এমন সময় কফিল এসে বলল, আপু তোমার সাথে একজন দেখা করতে এসেছে। কাফিয়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কে এসেছে? কফিল চোখ নামিয়ে বলল, এসেই দেখো না। কাফিয়ার ড্রয়িং রুমে গিয়ে রাফসানকে বসে থাকতে দেখে চমকে উঠল। অবাক চোখে তাকিয়ে রইল। রাফসানও তাকিয়ে রইল। চোখের নিচে কালি, ফ্যাকাশে মুখ, শুকনো চেহারা দেখে কাফিয়ার অবস্থা বুঝতে বেগ পেতে হয়নি রাফসানের। রাফসান বুঝতে পারে তার কাফি ভালো নেই। রাফসানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কাফিয়া ইতস্তত করে বলল, আপনি এখানে? তোমায় দেখতে এসেছি কাফি। কাফিয়া বিদ্রুপাত্মক হেসে বলল, আমাকে? নাকি আমার দুর্ভাগ্যকে? এভাবে বলো না কাফি। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। আল্লাহ চাইলে খুব শীঘ্রই তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। আমি তোমার বাবার কথা রেখেছি। তিনি বলেছিলেন আমি যেন নিজের ক্যারিয়ার গড়ে তারপর তোমায় চাইতে আসি। আমি আজ প্রতিষ্ঠিত। খুব শীঘ্রই তুমি আমার হতে চলেছ। প্রস্তুত থেকো আমার হৃদয়ে ভরণী। রাফসান চলে গেল। কাফিয়া সেভাবেই সোফায় বসে রইল। কিছুক্ষণ পর কফিল এসে বোনের পাশে বসল। আপু, রাফসান ভাই খুব ভালো মানুষ। তোমাকে খুব ভালোবাসে। তাকে হাতছাড়া করা উচিত না। কাফিয়া চোখ বড় করে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তুই জানিস কিভাবে? ভালো না হলে কি আর এত বছর তোমার জন্য অপেক্ষা করে? তুই কিভাবে জানলি? ও মা, ওনাকে তো আমি সেই 3 বছর আগে থেকে চিনি। কাফিয়া বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, কিভাবে চিনিস তুই? তুমি যখন এসএসসি দিচ্ছিলে তোমার সাথে তাকে একদিন কথা বলতে দেখেছিলাম, এরপর আমি খোঁজ নিয়ে জানতে পারি সে আমার প্রাইভেট টিউটরের মামাতো ভাই। এরপর থেকে উনার সাথে আমি টুকটাক কথা বলতে শুরু করলাম। উনি আগে থেকেই আমাকে চিনতেন যে আমি তোমার ভাই। উনি আমাকে সবসময় তোমার কথা জিজ্ঞেস করতেন। উনি সত্যিই ভালো মানুষ। কই, তুই আমাকে আগে কিছু বললি না তো? ভেবেছিলাম এতদিন উনি অপেক্ষা করবেন না তোমার জন্য। পরদিন সকালবেলা কামাল সাহেব তার পরিবার নিয়ে এসে উঠলেন কাফিয়াদের বাড়িতে। আগামী শুক্রবার কাফিয়ার এনগেজমেন্ট। সবকিছু কামাল সাহেব দায়িত্ব নিয়ে ঠিক করেছেন। বৃহস্পতিবার রাতে কাফিয়া তার ঘরে বসে আছে। কামাল সাহেব কাফিয়ার রুমের সামনে গিয়ে ডাক দিলেন, কাফিয়া। মা, দরজা খোল। কাফিয়া উঠে দরজা খুলে দিল। মা, কি করছিলি? এই তো চাচা, বই পড়ছিলাম। আসুন চাচা, ভিতরে আসুন। ভিতরে গিয়ে কামাল সাহেব বসলেন। মা, কাল তোর এনগেজমেন্ট। তুই মন থেকে রাজি তো এই বিয়েতে? না হলে আমায় বলতে পারিস। কাফিয়া হালকা লাজুক হেসে মাথা নিচু করে ফেলল। কামাল সাহেব কাফিয়ার নীরবতাকে সম্মতি ধরে নিলেন। তিনি বললেন, তুই একটু চিন্তা করিস না মা। তুই সুখী হওয়ার জন্য যা যা দরকার সব করব আমি। শুক্রবার রাফসানের বাড়ির সবাই আসলো। রাফসানের মাকে দেখে কাফিয়া অবাক হল। কারণ তার বাবা যেদিন মারা যায় সেদিনও উনি এসেছিলেন। অথচ কাফিয়া জানত না এটা রাফসানের মা। যাই হোক, কাফিয়া আর রাফসানের এনগেজমেন্ট হয়ে গেল। 1 সপ্তাহ পর বিয়ে। কাফিয়ার কাছে সব যেন স্বপ্ন মনে হচ্ছে। এই বুঝি ঘুম ভেঙে যাবে আর তার সুন্দর স্বপ্ন ভেঙে যাবে। কাফিয়াও রাফসানকে ভালোবাসত, তবে সেটা মনে মনে কখনো প্রকাশ করেনি। সে শুধু আল্লাহর কাছে রাফসানকে চেয়েছিল, সারা জীবনের জন্য। পেয়েছেও বটে। অবশেষে কাফিয়া আর রাফসানের বিয়ে হয়ে গেল। পূর্ণতা পেল কাফিয়ার অপ্রকাশিত ভালোবাসা। বাসর রাত। মেরুন রঙের বেনারসিতে সজ্জিত কাফিয়া বসে আছে কুসুম সজ্জিত পালঙ্কে। একটু পর রাফসান ঘরে প্রবেশ করল। কাফিয়ার বুক ধুকপুক করতে শুরু করল। এই মানুষটার প্রতি ভালো লাগা যেদিন থেকে শুরু হয়েছে সেদিনের পর থেকেই মানুষটা কাফিয়ার সামনে এলেই তার বুকে এমন ড্রাম পেটানো শুরু হয়। রাফসান এসে কাফিয়ার মুখোমুখি বসল। কাফিয়ার ঘোমটাটা তুলে দুহাতে কাফিয়ার মুখখানা ধরল। কাফিয়া লজ্জায় লাল হয়ে গেল। সে নিচের দিকে তাকিয়ে আছে। ওহে লজ্জাবতী, আজ তো আমায় একটু দেখো। এখন আমার দিকে তাকাতে বাধা কিসের তোমার?
আমার তো মনে হয় তুমি আমার চেহারাই ভালো করে দেখো নাই। কাফিয়া চোখ তুলে তাকালো। ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়িতে অসম্ভব সুদর্শন তার প্রিয় পুরুষ। রাফসান কাফিয়ার আরো কাছে গিয়ে কাফিয়ার গাল দুটো ধরে কাফিয়ার কপালে চুমু খায়। কাফিয়া কেঁপে ওঠে তার জীবনের প্রথম পুরুষের প্রথম স্পর্শে। কাফিয়ার হাতে হাত রেখে রাফসান বলল, দেখেছ, আমি বলেছিলাম না তোমাকে আমি আমার করেই ছাড়ব? করেই ছেড়েছি। কাফিয়া হাসল। রাফসান আবার বলল, আচ্ছা তুমি আমায় চেয়েছ? না চাইলে আমি আজ আপনার সামনে বসে থাকতাম না। তাও ঠিক। তবে তুমি পাষাণ ছিলে। পরিস্থিতি তেমনই ছিল তখন। আমি চাইলেও। রাফসান কাফিয়ার ঠোঁটে হাত দিয়ে কথা থামিয়ে দেয়, থাক সেসব এখন আর বলতে হবে না। আচ্ছা আপনি কেন আমার জন্য এতদিন অপেক্ষা করলেন? কারণ তোমায় ভালোবাসি। আপনার ভালোবাসা আমার সৌভাগ্য। তা কেন বলছো? তুমি তো ভালোবাসা পাওয়ার অধিকার রাখো। তোমার মতো ফুলকে ভালো না বেঁচে থাকা যায়? ফুল না বুনো ফুল, যেটার সৌন্দর্য থাকে কিন্তু মানুষ কদর করে না। মানুষের প্রিয় হওয়ার যোগ্যতা বুনো ফুলের থাকে না। এভাবে বলো না। বুনো ফুলের কদর সবাই করতে জানে না। একমাত্র তারাই করতে জানে যারা প্রকৃত অর্থেই ফুলপ্রেমী। কাফিয়া রাফসানের দিকে তাকালো। রাফসান কাফিয়াকে আরো কাছে টেনে নিল। হ্যাঁ, তুমি আমার ফুল, বুনো ফুল। আমার প্রিয় ফুল। কাফিয়া রাফসানের বুকে মুখ গুজে দিল। তার মনে হলো এই তো এখানেই বুঝি তার সমস্ত সুখ লুকানো। সমাপ্ত।